আজ 22শে জানুয়ারি 2024। আমাদের ওড়িশা সফরের তৃতীয় দিন। আমরা যথারীতি প্রস্তুত হয়ে পথে। দারিংবাড়ি থেকে আমরা এক্ষুনি রওনা দেব। 7:30 বাজে। দেবাংশু গোছাচ্ছে সব। এই দিক থেকে এসছি আমরা, এরই পথেই আবার যাব খানিকটা, তারপর পশ্চিম দিকে বেঁকে যাব। সকালবেলা এখানে ওয়েদার একদম পরিষ্কার ছিল, মানে কুয়াশা ছিল না, মেঘ ছিল আকাশে। এখন পুরো কুয়াশা হয়ে গেল, পুরো। গতকাল আমরা টোটাল 397.5 কিলোমিটার এসেছিলাম। 697.5-এ শেষ হয়েছিল কালকের পরেরটা। আর মোট আমাদের রাইড হয়েছে এখনো পর্যন্ত 910 কিলোমিটার। আজ আমরা দারিংবাড়ি থেকে যাব সাতকোশিয়া। এখানে ওয়েদার বেশ, দেখতেই পাচ্ছেন চারদিকে কুয়াশা পড়ে আছে। এই কুয়াশার জন্য এখন আমাদের একটু কিছুক্ষণ চালাতে অসুবিধা হবে, আর প্রথমেই তেল নিতে হবে। এখন 7:33 বাজে। আমরা রওনা দেওয়ার প্রস্তুতি নিয়েছি। আজকে আমাদের জার্নি মোটামুটি 350 কিলোমিটার। আমরা এখন দারিংবাড়ি থেকে রওনা দিচ্ছি। 7:33 বাজে, গাড়ি স্টার্ট নিল। এমন আবহাওয়ায় এখানকার পথের শোভা দেখতে পাবো না, বড্ড আফসোস হচ্ছে। আজকের পথের শুরুতে এখানকার সুন্দরতম জায়গাগুলোর মধ্যে অনেকগুলোই আছে। বেশ কুয়াশা আছে, ঠান্ডা কম, কুয়াশা বেশি। বোঝাই যাচ্ছে আজকেও ছবি খুব একটা ভালো কিছু হবে না। ওই রাস্তার কিছু ছবি আমরা কিরমভাবে যাচ্ছি সেগুলো আপনারা দেখতে পাবেন। আর এই যে আকাশটা একদম এক ঢালা একটা, কেমন একটা, এই আকাশে যদি একটু ভেরিয়েশন থাকতো তাহলেও ছবিটা ভালো উঠতো, কিন্তু আকাশেও কোনো ভেরিয়েশন নেই। এই যাওয়ার পথে আমরা দারিংবাড়ি কিছু সাইট সিনও করে নেওয়ার ইচ্ছে আছে, যদি অবশ্য ওয়েদার ঠিক থাকে। এখানে ওয়েদার যা দেখছি তাতে কোনো সাইট সিনে গিয়েই আমরা কিছু দেখতে পাবো বলে মনে হয় না। ওই পাইন ফরেস্টটার ভেতর দিয়ে কিছুক্ষণ গাড়ি চালানো যাবে, সেটাই একটা কিছুটা হয়তো ছবিটা ভালো হবে, কিন্তু সেটা ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই হবে। দারিংবাড়ি থেকে বেরিয়ে প্রথমে আমরা উত্তর পশ্চিমে এগোবো NH-59 ধরে। এখানকার বিখ্যাত পাইন বন আসবে, লারিবাড়ি, সীমানাবাড়ি, এইসব ছোট ছোট গ্রামের মধ্য দিয়ে এগোবো আমরা। লাভার্স পয়েন্ট পার হয়ে লুডুবান্ধা গ্রাম, একটু বেঁকে এখন সোজা উত্তরমুখী পথ। হালকা জঙ্গলের মধ্য দিয়ে এগোবো। এবার NH-59 ছেড়ে দেব, সেটা চলে যাবে বালিগুড়া। নুয়াগামে আমরা ধরবো SH-7A। একটু এগিয়ে সেটা ছেড়ে ধরবো SH-1। জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা আসবে পাইবার শাহী, সুরুসুড়ি। এরপর আবাদি এলাকা, সারাঙ্গাড়া, গুন্ডারগাম, মণিপাদার, সব ছোট ছোট বসতি। মোটামুটি উত্তর দিকে এগোতে থাকবো। আসবে পাণ্ডুপাদার, জার্গিপাদার, মাগামুন্ডা, সব আদিবাসী বসতি। খেজুরিপাড়া, দিনদিরাগাঁও পেরিয়ে রাস্তা পূর্বে বাঁক নেবে। কিছুটা এগিয়ে মণিডুবাতে আমরা উঠে পড়ব NH-157-এ। এবার উত্তরে কিছুটা এগোলে এসে যাবে এই অঞ্চলের বড় জায়গা ফুলবনি। মোট 104 কিলোমিটার রাস্তা। এই পরিস্থিতিতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। পুরো কুয়াশা, একেবারে কিচ্ছু দেখা যাচ্ছে না। একটু এগোতেই কুয়াশা অনেক বেড়ে গেল। পাইন প্লান্টেশন রয়েছে এখানে, চলে গেল। পর্যটকের কথা মাথায় রেখে এখানে ফুটপাত করা হয়েছে, যাতে তারা হেঁটে ঘুরতে পারেন। সত্যিই এই জায়গাগুলো ধীরে সুস্থে হেঁটে উপভোগ করারই মতো। আপাতত আমাদের প্রথম লক্ষ্য ফুলবনি। 103-4 কিলোমিটার, এখান থেকে 3 কিলোমিটার
ক্যামেরার লেন্স প্রোটেক্টরের উপর জল জমে ছবিটা ঝাপসা হচ্ছে। পাইনের প্লান্টেশন, এদিকটায় কুয়াশা একটু হালকা। শহরের সীমা ছাড়িয়ে ফাঁকা জায়গায় এসে গেলাম। দুপাশে মাঠের মধ্য দিয়ে রাস্তা। এখানে কিছু বাড়িঘর, তবে ফুটপাতটা এখানে ফেন্সিং এর ভিতরে, এটাই ভালো। এদিকটায় কুয়াশা অনেকটা কমে গেছে। রাস্তা পুরো ফাঁকা, আমরা ধীরে এগোচ্ছি। বেশ বিস্তৃত সমতল জায়গা, চাষের ক্ষেত আছে এখানে। পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ছাড়া কিচ্ছু পাওয়া যাচ্ছে না। হালকা কুয়াশাটা এখন একটু হালকা হয়েছে, আগে একটু গাঢ় ছিল। দেখা যাক বেলার দিকে কিরকম থাকে। গতবার এই পথেই আমি বালিগুড়া থেকে দারিংবাড়িতে এসেছিলাম, কিন্তু পথের দৃশ্য বেশ বদলে গেছে। রাস্তা খুব দারুণ, এখনো পর্যন্ত গাড়ি চালাতে বিন্দুমাত্র অসুবিধা হচ্ছে না, চালিয়েও আরাম আছে, দারুণ লাগছে। মাখনের মতো রাস্তা একেই বলে। তাহলে গাড়ি অটোমেটিক স্পিড উঠে যাচ্ছে। এখন যেমন 60 কিলোমিটার মতো স্পিডে চলছে, আরও উঠতে পারে, কিন্তু অনেক কষ্টে সেটাকে দমিয়ে রাখা হচ্ছে, কারণ তাহলে আর আশেপাশের সৌন্দর্যটা উপভোগ করতে পারবো না। আরে বাবা, শুধু গাড়ি চালাবো নাকি, দেখতেও তো হবে চারদিকটা। এই যে অসাধারণ চারদিকটা, এই প্রকৃতির মধ্যে দিয়ে গাড়ি চালানোর মজাটাই তো একটা আলাদা, এবং সেইটা উপভোগ করবো বলেই তো এখানে আসা। পাগলের মতো দৌড়ানো তো নয়। তাই আমরা গাড়ির গতিটাকে বেশ খানিকটা নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালিয়ে চলেছি। দুদিকে বেশ পাহাড় আছে, বেশ ভাল লাগছে। এরকম পরিবেশে তো আমরা গাড়ি চালানোর সুযোগ খুব একটা পাই না। কলকাতায় দুদিকে জঙ্গল থাকে, তবে তা কংক্রিটের। এই ঘন সবুজের মধ্যে দিয়ে গাড়ি চালানোর মজাটাই একদম আলাদা। জোরে গাড়ি চালিয়ে যদি সেই মজাটাই নষ্ট করে দিলাম, তাহলে আর আশা কেন? সেজন্য আমরা একটা মডারেট স্পিডে গাড়ি রেখে দুদিকটা দেখতে দেখতে চলেছি। আর এই রাস্তায় তো ট্রাফিক খুব কম, ফলে রাস্তা থেকে চোখ সরিয়ে এদিক ওদিক দেখতেও খুব একটা অসুবিধের কিছু নেই। যদি গাড়ির স্পিডটা নিয়ন্ত্রণে থাকে, স্পিডটা খুব ইম্পর্টেন্ট। এখন রাস্তাটা ঠিক সমতল ভূমি দিয়ে যাচ্ছে না, একটু ঢেউ খেলানো জায়গা। দারিংবাড়ি ছেড়ে 8 কিলোমিটার মতো এসছি। খুব আস্তে গাড়ি চালাতে হচ্ছে। অনেক জায়গাতে ঘন কুয়াশা, আবার কোনো কোনো জায়গাতে হালকা, যেমন এখানটায় হালকা। রাস্তা এখন তো দেখছি খুবই সুন্দর রাস্তা। এই জায়গার নাম সুলুমাহা, আবাদি অঞ্চল, কিছু বসতিও আছে। সামনে টোল গেট আসবে। এই ঘন সবুজটা কিন্তু অসাধারণ, অসাধারণ এই ঘন সবুজটা। সামনে টোল গেট।
কোনো টোল গেটে কোনো লোকজন দেখতেছি না, আমরা টোল গেট দিয়ে বেরিয়ে যাই। সম্ভবত এখনো এই টোল প্লাজা চালু হয়নি, তৈরি অবস্থায় আছে। NH59 ধরে চলেছি ফুলবনির দিকে। ফুলবনি সম্ভবত এখান থেকে 85 কিলোমিটার মতো দূরত্ব। এই দিকটাতে কুয়াশা অনেক কম আছে, মাঝখানে আবার খানিকটা জায়গাতে বেশ আলো ফুটে গেছিল, কিন্তু এই দিকটায় আবার এই কুয়াশা এই আলো এইরকম ভাবেই চলছে। রাস্তা অত্যন্ত সুন্দর। কালকে যে রাস্তায় এসেছি তার বহু জায়গা আন্ডার কনস্ট্রাকশন থাকার জন্য খুব অসুবিধা হয়েছে, স্মুথলি চলতে পারিনি, কিন্তু এখনো পর্যন্ত দেখছি ভালো আছে, অসুবিধা কিছু নেই। পাহাড়ি রাস্তা হলেও ওঠা নামা অর্থাৎ ঘাট সেকশন সেরকম নেই, আঁকবাঁক আছে প্রচুর। এই পুরো এলাকা সাধারণভাবে আদিবাসী অধ্যুষিত এলাকা। মাঝে মাঝেই যে ছোট ছোট জনপদগুলো সেখানে চার্চ চোখে পড়ছে, অর্থাৎ খ্রিস্টান মিশনারিরা এসে এখানে আদিবাসীদের খ্রিস্টান কনভার্সন করেছে, তাদের ধর্মস্থান সব ছোট ছোট চার্চ। খুব সুন্দর জঙ্গল এলাকার মধ্যে দিয়ে চলছি কালকে থেকে, খুব ভালো লাগে, ভারী সুন্দর। ওড়িশার এই যে রূপ, এই রূপ অনেকের কাছেই অপরিচিত। আমার তো এটাই বেশি ভালো লাগে কোস্টাল এরিয়ার থেকে। একটা ছোট্ট জনপদ, নাম কিরিকুটি। আমরা আছি ওড়িশার কান্ধামাল জেলায়। দারিংবাড়ি এই কান্ধামাল জেলার দক্ষিণ প্রান্তে। আমাদের বর্তমান গন্তব্য ফুলবনি এই জেলার উত্তর প্রান্তে, অর্থাৎ আমাদের বর্তমান যাত্রাপথ এই কান্ধামাল জেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে। খোন্দ বা কান্ধা উপজাতীয়দের এই অঞ্চলে বসবাস বেশি বলেই সেই নামেই জেলার নামকরণ। ফুলবনি এই জেলার সদর শহর। আগে এই অঞ্চল বৃহত্তর একটি জেলার মধ্যে ছিল, যার নাম ছিল ফুলবনি। 1994 সালে তা ভেঙে দুটি জেলা হয়, কান্ধামাল ও বৌদ্ধ। কান্ধামাল অত্যন্ত দরিদ্র এক জেলা। এর খুব কম অংশে চাষবাস সম্ভব হয়, তাও বৃষ্টিপাতের উপর নির্ভরশীল বলে প্রায়ই এখানে দুর্ভিক্ষের প্রাদুর্ভাব হয়। মূলত আদিবাসীরা এই জেলার বাসিন্দা, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে এই জেলা ভরপুর বলে পর্যটকের কাছে এই অঞ্চলকে সোনার খনি বলা চলে। পাহাড় জঙ্গল মিলিয়ে এই অঞ্চলের অপরূপ শোভা অন্যত্র বিরল। রাস্তায় কোনো এলাকায় উন্নয়ন পৌঁছে দেয়। এই চমৎকার রাস্তার কল্যাণে এখানে জঙ্গল কেটে চাষের জমি হাসিল করার কাজ চলছে, তাই জঙ্গল অনেক জায়গাতেই দূরে চলে গেছে। এমন এক অঞ্চলের মধ্যে দিয়েই চলেছি আমরা। এখান থেকে ডান দিকে চলে গেছে লাভার্স পয়েন্টের রাস্তা। একটু আগেই এমু বার্ডস পার্ক বলে একটা পার্ক ছিল, এখানকার দ্রষ্টব্যগুলোর মধ্যে সেটা অন্তর্ভুক্ত। শোনা গেল যেটা তারজালির মধ্যে কিছু এমু পাখি রাখা আছে, তো তারজালির মধ্যে দেখতে গেলে তো চিড়িয়াখানায় যাওয়াই ভালো। দারিংবাড়ির অ্যাট্রাকশন এইসব কিছুই না, দারিংবাড়ির অ্যাট্রাকশন হচ্ছে রাস্তা। যেদিক দিয়েই এখানে আসা হোক না কেন, অসাধারণ সুন্দর পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এই কান্ধামাল জেলা ও তার আশপাশের অঞ্চল ধর্মীয় ও সামাজিক সংঘর্ষের জন্য কুখ্যাত। মাওবাদীদেরও প্রভাব আছে এখানে। কান্ধা উপজাতি ও অউপজাতি পানাদের মধ্যে জমি ও সুযোগ সুবিধা নিয়ে গণ্ডগোল হয় যথেষ্ট পরিমাণে। ব্রিটিশ যুগে এখানে প্রচুর মানুষকে ধর্মান্তরিত করা হয়। প্রভাব বিস্তার করে ধর্মান্তরকরণ স্বাধীন ভারতের নিষিদ্ধ হওয়ার পর এ নিয়ে হিন্দুত্ববাদীরা সরব হতে থাকে।
কিন্তু বিবিধ কারণে এখানে খ্রিস্টানদের সংখ্যা বাড়তেই থাকে। 2007 সালে ক্রিসমাসের সময়ে এই অঞ্চলে হিন্দু ও স্থানীয় খ্রিস্টানদের মধ্যে একটা সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছিল। তার ফলে 100-র মতো চার্চ ও শতাধিক চার্চ সংক্রান্ত প্রতিষ্ঠান, 700-রও বেশি বাড়ি বা আবাস পোড়ানো বা নষ্ট করা হয়েছিল। এতে অন্তত 3 জনকে হত্যা করা হয়েছিল। 2008 সালে অগস্টে এক বিশ্ব হিন্দু পরিষদের নেতার হত্যার পর এখানে বিরাট দাঙ্গা হয়। অনেক চার্চ, বাড়িঘর ধ্বংস করা হয়, 90 জন মারা যায়। তবে এখন এইসব উপদ্রব অনেকটাই স্তিমিত হয়ে গেছে। অসাধারণ রাস্তাটা, দুদিকে জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা ছুটে চলেছি গতিকে নিয়ন্ত্রণে রেখে, জঙ্গলকে উপভোগ করতে করতে। সত্যি এরপর আর কোনো পয়েন্টস দেখার দরকার পড়ে না। লাভার্স পয়েন্ট, অমুক পয়েন্ট, এগুলো আগে দেখেছি, কোনোটাই সেরকম কিছু চিত্তাকর্ষক লাগেনি এই রাস্তার থেকে। এই রাস্তাটাই যেভাবে দেখা, বাইকে চড়ে 360 ডিগ্রি দেখা, এর একটা আলাদা সৌন্দর্য আছে। এই যে এঁকে বেঁকে রাস্তা চলে গেছে, ওহ, এই রাস্তায় গাড়ি চালানোর মজাটাই আলাদা। এখানেও রাস্তাটা একটু একটু ভেজা, মানে বৃষ্টি হয়ে গেছে আগে। বসতি অঞ্চল ছেড়ে এবার আমরা প্রবেশ করেছি জঙ্গল এলাকায়। সামনে পাহাড় দেখা যাচ্ছে। এখানে বোর্ড রয়েছে, স্পিড লিমিট 30 কিলোমিটার, অর্থাৎ টার্ন আছে। টার্নে এসে তো স্পিড কমাতেই হয়। অসাধারণ সুন্দর এক অঞ্চলের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। এই রাস্তাটা এতটা অসাধারণ যে মনে হয় সারাক্ষণ ছবি তুলতে থাকি। কিন্তু সারাক্ষণ ছবি তুললে তো ক্যামেরা পারমিট করবে না, ক্যামেরার ব্যাটারি পারমিট করবে না, তাই মাঝে মাঝে ক্যামেরা থামাতেই হয়। কিন্তু মনে হয় কি ওই জায়গাটা অসাধারণ সুন্দর ছিল, ওই জায়গাটা আরও সুন্দর ছিল, ওইটা তো ছবি তুললাম না। অথবা শাটার টিপবো নাকি গাড়ির হ্যান্ডেল ধরে থাকবো। চাইলেই তো যখন তখন ক্যামেরার শাটার টেপার জন্য হাত ছাড়া যায় না। ফলে মনে হয় কি যেন কিছুটা মিস হয়ে গেল, এইটা বাদ হয়ে গেল, এইটা বাদ হয়ে গেল। ফলে এই অপূর্ণতা থাকবে এই রাস্তায়। এই হেয়ারপিন বেন্ডগুলো দারুণ লাগে, দারুণ। আর রাস্তাটা চকচক চকচক করছে বলে আরও দারুণ লাগছে। মনে হচ্ছে যেন আমাদের জন্য কি রাস্তাটা আগে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। আজ আবার রাম মন্দিরের উদ্বোধন, একটা স্পেশাল ডে। এখানে প্রচুর জায়গায় দেখছি গ্রামে গ্রামে বেশ সেলিব্রেশনের আয়োজন হচ্ছে, পতাকা টতাকা লাগাচ্ছে, প্রচুর ফেস্টুন লাগাচ্ছে। আমাদের হোটেলের সামনে তো একটা বিশাল বড় ডিজে বক্স এনে লাগিয়ে ভোরবেলা সবাইকে ঘুম ভাঙিয়ে দিয়েছে। বালিগুড়া থেকে 20 কিলোমিটার দূরে আছি। একটু পরেই NH59 ছেড়ে ওড়িশা রাজ্য সড়ক 7A ধরতে হবে। NH59 চলে যাবে পশ্চিমে বালিগুড়ার দিকে। গতবার ওই পথে আমি এসেছিলাম দারিংবাড়ি। মাঝে বেশ খানিকটা পথে কোনো ছবি তোলা হয়নি, একই রকমের দৃশ্য বলে। এদিকটা শুকনো, বৃষ্টি হয়নি। এদিকে জঙ্গলের ফাঁকে বসতির চিহ্ন দেখা যাচ্ছে। এখন আমরা চলেছি SH1 ধরে।
সুন্দর রাস্তা, এদিকটায় জঙ্গল নেই, বসতি হয়েছে। চাষের ক্ষেত থাকলেও বাড়িঘর তেমন চোখে পড়ছে না। ফুলবনি আর 20 কিলোমিটার দেখাচ্ছে। আমরা যে জায়গা দিয়ে চলেছি তার নাম তেল্লাপাল্লি। মাঝে সুন্দর জঙ্গলের পথ পার হয়ে এসেছি, মাঝে মাঝে অবশ্য ছোট ছোট গ্রামও ছিল। চাষের ক্ষেত দেখা যাচ্ছে মাঝে মাঝে, বাড়িঘর চোখে পড়ছে না। সামনেই আবার পাহাড় দেখা যাচ্ছে। শুরু হয়ে গেছে ঘাট সেকশন, পাহাড়ি এলাকা, সুন্দর জঙ্গল। আমরা চলেছি ফুলবনির পথে। আমরা এখন ঘাট রোড ক্রস করছি। ঘাট রোড মানে পাহাড়ি অঞ্চলের মধ্যে দিয়ে যে রাস্তা। এখানে তো ছোট ছোট টিলা আছে, পাহাড় বলতে সেটা খুব উঁচু পাহাড় কিছু নেই। যেগুলো আছে মানে আমরা যে সব পাহাড়ে ঘুরে এসেছি তার তুলনায় এগুলো পাহাড় না, এগুলো ঢিপি। যাই হোক, এই টিলার ওই সব অঞ্চলের মধ্যে দিয়ে যে রাস্তাগুলো আঁকা বাঁকা পাহাড়ি পথের মতো যায় তাকে বলে ঘাট রোড। প্রচুর উইন্ডি রোড, প্রচুর আঁকা বাঁকা, ডান দিক বাদিক। যেমন দেখুন এই বাদিকে ঘুরছি তো ওই সামনেই গিয়ে ডান দিক একটা টান দেখাচ্ছে। এইভাবে ঘুরে ঘুরে আমরা ঘাট রোড অতিক্রম করে যাব। ফুলবনি আর মোটামুটি 18 কিলোমিটার মতো আছে। ফুলবনিতে গিয়ে আমাদের ব্রেকফাস্ট আমাদের ডাকছে। ছোট ঘাট সেকশন, উপত্যকার সমতলে নেমে আসছি। সামনে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হচ্ছে কুদুক। আর এই গ্রামের নাম অনুসারেই একটু আগে পার হয়ে আসা ঘাট রোডটার নাম কুদুকি ঘাট রোড। কুদুকি ঘাট রোড। কিছুক্ষণ ধরেই আবহাওয়া কিন্তু আবার ঘোলাটে, আলো কম। বেলা ভালোই হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না। এই জনপদের নাম কষাকাঠি। এই জায়গাটায় মোটামুটি ভালো বসতি আছে, পাকা ঘরবাড়ি, খেলার মাঠ দেখা যাচ্ছে। আমরা এখন বিশিপাড়া গ্রামের প্রবেশ পথে। ছোট্ট বসতিটা পার হয়ে আবার বিস্তীর্ণ ফাঁকা জায়গা, চাষের ক্ষেত, মাঠে গরু চড়তে দেখা যাচ্ছে। এখানে একটা ছোট নদীর উপর ব্রিজ, নদীর নাম সালুঙ্কি। বেশ খিদে পেয়ে গেছে। ফুলবনির দূরত্ব আর বেশি নয়, সকালের খাওয়াটা আগে সেরে নিতে পারলে ভালো হয়। প্রায় 10টা বাজে, খিদে খুব পেয়েছে, তাই একটা জায়গায় দেখলাম একটা দোকান দেখে পছন্দ হলো। সেই দোকানের সামনে অনেক লোক খাচ্ছে দেখে আমরাও সেখানে চলে এলাম।
দেখি এখানে যদি কিছু খাবার টাবার পাওয়া যায়। কি পাওয়া যায়? পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মনে হচ্ছে খাবার ভালো হওয়ার সম্ভাবনা অনেক। ইডলি আছে, আমরা আমাদের ফর্মুলা অনুযায়ী যেখানে বেশি লোকাল লোক খায় সেখানে খাবার ভালো হয়। এখানে দেখে দাঁড়িয়ে বললাম কি কি খাবার পাওয়া যায়। ইডলি আছে, ইডলি 2 প্লেট। আমরা 2 প্লেট ইডলি অর্ডার দিলাম। খাবারের দোকানটার নাম দা ট্রি, ফুলবনি রোডের কাছে বিশিপাড়া বলে একটা জায়গায়। এখানে আমরা দাঁড়ালাম। রকম জিনিস খাওয়াটা বেশ ভালোই হলো। ফুলবনিতে থামার কোনো দরকার নেই, সোজা এগোতে পারবো। দারিংবাড়ি থেকে বেরোনোর পর ঠিক 100 কিলোমিটারের মাথায় আমরা প্রথম পেট্রোল পাম্প পেলাম ফুলবনি এসে। আমাদের এই গাড়ির রিজার্ভ ট্যাঙ্ক অনেক বড়, ফলে খুব একটা অসুবিধা হয়নি। তাও একটু টেনশনে পড়ে গিয়ে 1 লিটার কাটা তেলই ভরে নিয়েছিলাম। এই জন্য যাদের রিজার্ভ ট্যাঙ্ক একটু ছোট তারা এই ব্যাপারটা মাথায় রাখবেন। দরকার পড়লে দারিংবাড়ি থেকেই তেলটা আবার ভরে নেবেন। যদি তেল কম থাকে তাহলে অবশ্যই দারিংবাড়ি থেকে তেলটা ভরে নেবেন, নাহলে কিন্তু রাস্তায় অযথা একটা টেনশন হয়ে যেতে পারে। কাটা তেল অবশ্যই রাস্তায় সব জায়গাতেই পাওয়া যায় এবং কাটা তেলের ব্যবসা এখানে বেশ ভালোই চলে যারা করেন। এখানে যেমন 104 টাকা লিটার, আর কাটা তেল হচ্ছে 115 টাকা, অর্থাৎ 11 টাকা তারা বেশি পাচ্ছেন। এবং স্থানীয় লোকেরা কিন্তু কাটা তেলের উপর নির্ভর করেই গাড়ি চালায়, যেটা বুঝলাম। কারণ এত দূর এসে তেল পুড়িয়ে গাড়িতে তেল ভরার থেকে ওই 10 টাকা বেশি দিয়ে কাটা তেল নিয়ে নেওয়া ভালো। আমরা পৌঁছে গেলাম ফুলবনি। এবার ফুলবনি থেকে আমরা ডান দিকে টার্ন নেব, নিয়ে সাতকোশিয়া নেচার পার্কের দিকে রওনা দেব। মোট দূরত্ব সেটার 139 কিলোমিটার। এখান থেকে সময় লাগবে দেখাচ্ছে 3 ঘন্টা। 139 কিলোমিটার 3 ঘন্টা 23 মিনিট, ধরে নিন 3.5 ঘন্টা। তার মানে রাস্তা খুব একটা খারাপ কিছু হবে না। এই অঞ্চলের সবচেয়ে বড় ও পুরনো জনপদ, তবে এটা অনুন্নত অঞ্চল। আকারে আমাদের ওদিকের ছোটখাটো শহরের সাথেই তুলনীয়। শহরটা তেমন ঘিঞ্জি মনে হচ্ছে না। একটু আগে জঙ্গলের দৃশ্য দেখেছেন, এটাও আর এক ধরনের জঙ্গল। ওটা সবুজের জঙ্গল, এটা কংক্রিটের জঙ্গল। আমরা চলেছি ফুলবনি শহরের মধ্যে দিয়ে। এটা জেলা সদর, সুতরাং সমস্ত সরকারি অফিস আদালত সবই আছে এখানে। ব্যবসা কেন্দ্র হিসেবেও মন্দ নয়। এই অঞ্চলের হলুদ বিখ্যাত, জিআই ট্যাগ পেয়েছে। চারিদিকে গাড়ি ঘোড়া গরু। আজকে আবার রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গরুর গলায় একটা মালাও জুটেছে। ফুলবনিতে ঢোকার কিছু আগে আমরা NH 157 ধরেছি, সেই রাস্তাতেই চলেছি এবং সামনে এই রাস্তা পূর্বে বাঁক নেবে। শহরের কেন্দ্রীয় অঞ্চল দিয়ে চলেছি, তবে তেমন ভিড়ভাট্টা নেই। রাম মন্দিরের উদ্বোধনের জন্য পতাকা দিয়ে সাজানো হয়েছে। রামের বড় কাট আউট দেখছি, বেশ সমারোহের পরিবেশ। পেছনে একটা অ্যাম্বুলেন্সের আওয়াজ আসছে, কিন্তু অ্যাম্বুলেন্সটাকে আমি আয়নাতেও দেখতে পাচ্ছি না যে সেটাকে জায়গা দেবো। সামনে আমাদের আবার ডান দিকে টার্ন নিতে হবে।
স্নানের জায়গাটাতে এসে গেছি। সম্ভবত এই অঞ্চলটাতে সরকারি অফিস, বাংলো এইসব আছে।